মাছের সংজ্ঞা। মাছ হলো শীতল রক্ত বিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী। এখানে পয়েন্টগুলো মনে রাখতে হবে। শীতল রক্ত বিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী যাদের পাখনার সাহায্যে যারা চলাচল করে, তাহলে পাখনার সাহায্যে চলাচল করে আর ফুলকার সাহায্যে শ্বাস নেয়। পাখনার সাহায্যে চলাচল করে আর শ্বাস নেয় হলো কার সাহায্যে? ফুলকার সাহায্যে। তাহলে আবার বলি, মাছ হলো শীতল রক্ত বিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী যারা পাখনার সাহায্যে চলাচল করে, ফুলকার সাহায্যে শ্বাস নেয়। সাধারণত মাছের দেহ আঁশে আবৃত থাকে, তবে অনেক মাছের দেহ আঁশে আবৃত থাকতেও পারে, নাও পারে, এটা বড় বিষয় না। তো এখন আসে হলো তারপরেরটা, মাছের সঙ্গে আমরা পারবো। এখন দেখো, মাছ সম্পর্কে আরো যে প্রশ্নগুলো করা হয় আমরা শর্ট করে শিখে নেই, কিছু বিশেষ বিশেষ মাছের নাম শিখে নেই। প্রথম হলো ডগ ফিশ। ডগ ফিশ আসলে কি? তো সাধারণত হাঙ্গর মাছের ঘ্রাণ শক্তি কুকুরের মতোই প্রখর, এই জন্য হাঙ্গর মাছকে বলা হয় ডগ ফিশ। ওকে, তাহলে ডগ ফিশ কারা? ডগ ফিশ হলো হাঙ্গর মাছ। ওকে, এবার আসি হলো তোমার ডেভিল ফিশ কারা? ডেভিল ফিশ। ডেভিল ফিশ কারা? তো অক্টোপাস দেখতে হলো কিম্ভূতকিম আকার, অক্টোপাস মোলাস্কা পর্বের প্রাণী, তারপরে এদেরকে আমরা বলে থাকি হলো ডেভিল ফিশ। তাহলে ডেভিল ফিশ হলো অক্টোপাস, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তারপর আসি হলো পরেরটায়। তো দেখো, ক্যাটফিশ কারা? ক্যাটফিশ কে? তা ক্যাটফিশ সাধারণত বলা হয় যেসব মাছের তোমার হলো মুখে বারবেল থাকে, বড় বড় গোফের মতো, বিড়ালের গোফের মতো বারবেল থাকে, ওদেরকে বলা হয় হলো ক্যাটফিশ। তো আমরা বলবো হলো সিলুরিফর্মিস বর্গের, সিলুরিফর্মিস, এই তো সিলুরিফর্মিস বর্গের মাছগুলোকে আমরা বলবো হলো ক্যাটফিশ। ওকে, আচ্ছা, এবার আসি হলো স্নেক হেডেড ফিশ। স্নেক হেডেড ফিশ কারা? তো সাধারণত ধরো আমরা একটা মাছের নাম বলি চান্না প্যাংটাটাস, টাকি মাছ। চান্নিডা গোত্রের যে মাছগুলো, চান্নিডা গোত্রের চান্নিফর্মিস আর কি বর্গ, চান্নিফর্মিস বর্গের মাছগুলোর মাথা হলো কিছুটা সাপের মতো, তাহলে এই জন্য এদের আমরা বলবো হলো কি? চান্নিফর্মিস। এদের বলা হয় স্নেক হেডেড ফিশ, চান্নিফর্মিস। ওকে, এবার আসি হলো মাছের পরের যে আলোচনাগুলো ইম্পর্টেন্ট, সেটা হলো দেখো, আমরা বলি হলো ফিশ মানে হলো মৎস্য। মৎস্য কি আর হলো মাৎস্য কি? মৎস্য মানে হলো যারা শীতল রক্ত বিশিষ্ট মেরুদণ্ডীয় প্রাণী, যাদের পাখনা আছে, ফুলকার সাহায্যে শ্বাস নেয়, দেহ আঁশে আবৃত, এরা হলো মৎস্য। এক কথায় পিওর যারা মৎস্য মানে মাছ যারা, তারা হলো মৎস্য। এবার আসে হলো মাৎস্য কি? মাৎস্য তাহলে যেসব প্রাণীকে মাছের সাথে আরোহণ করা হয়, মাছের সাথে আরোহণ করা হয়, বিক্রি করা হয়, অর্থনৈতিকভাবে লাভ হয়, ওদের বলা হয় হলো মাৎস্য। মাৎস্যর মধ্যে মেরুদণ্ডীও পড়তে পারে, অমেরুদণ্ডীও পড়তে পারে। যেমন দেখো, যদি আমরা অক্টোপাস, সেপিয়া এদেরকে আমরা ধরে ফেলি, মাছ হিসেবে বিক্রি করি, তখন এদেরকে একসাথে বলবো হলো মাৎস্য। ওকে, আচ্ছা, এবার আসি হলো তোমার মৎস্য বিজ্ঞান। মৎস্য বিজ্ঞান কি? মৎস্য বিজ্ঞানকে বলা হয় ইকথায়োলজি। এটা কিন্তু মনে রেখো, ইকথায়োলজি। ইকথায়োলজি মানে হলো মৎস্য বিজ্ঞান। ওকে, ইকথায়োস গ্রিক শব্দ, ইকথায়োস মানে হলো মাছ আর লোগোস মানে হলো জ্ঞান বা বিদ্যা। তাহলে মৎস্য বিদ্যাকে বলবো আমরা ইকথায়োলজি। ঠিক আছে, আর মাছ সম্পর্কিত মানে মৎস্য সম্পর্কিত যে আলোচনা, মৎস্য সম্পদের তোমার চাষ করা, এদের বিক্রি করা, ধরা, অর্থনৈতিক কর্মকাণ্ড, এগুলোকে সাধারণত আমরা বলবো হলো, এক কথায় বলবো কি? ফিশারি। পারবো তো না? আচ্ছা, ফিশারিস। ফিশারিস মানে হলো কি? এই মৎস্য, এদেরকে চাষ করা, বিক্রি করা, প্রসেস করা, এদের বলা হয় ফিশারিস। এবার আসি মাছকে আমরা করলাম ফিশারি, এখন হলো তোমার ফিশারি। তাহলে কি? ফিশারিস আর হলো ফিশারি, এটা কি? এর মধ্যে পার্থক্য কি? এই যে এটা আর এর মধ্যে পার্থক্যটা কি? তাই ফিশারি মানে হলো মাছ শিকার করা, এই মৎস্য শিকার করা এবং তাদের প্রসেস করাকে বলা হয় ফিশারি। তাহলে ফিশারিস আর ফিশারির মধ্যে কিন্তু অবশ্যই পার্থক্য আছে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা মাছ নিয়ে আলোচনা পারলাম। এখন আসি হলো মাছ সম্পর্কে আরো যে বিস্তারিত আলোচনা, কিভাবে পড়াশোনা করবো আমরা সেগুলো দেখি, যেগুলো প্রশ্ন করা হয় ভাইবা বোর্ডে। তো এক এক করে আমি বলি, দেখো তোমরা এগুলো ভালোভাবে নোট করে নাও অথবা বারবার ভিডিও দেখো, তাহলে পারবে। তো প্রথম আসে হলো আইস। মাছের আলোচনায় আসে হলো আইস। তাহলে আইস কি? তো দেখো, মাছের দেহে মূলত আইস থাকে হলো প্রথম হলো প্লাকয়েড আইস। তা হাঙ্গর মাছ অর্থাৎ কন্ড্রিকথিসের দেহ হলো প্লাকয়েড আইসে আবৃত। ওকে, তো প্লাকয়েড আইস গুলো মূলত গঠন কিছুটা স্তন্যপায়ী প্রাণীর দাঁতের মতো। ঠিক আছে, আর তারপরে হলো সাইক্লয়েড আইস। তো সময় নাই বেশি,
এজন্য তাড়াহুড়ো করতেছি একবারে, ভিডিও যাতে বড় না হয়। তারপর হলো সাইক্লয়েড। তো অস্ট্রিকথিস জাতীয় মাছ, এদের দেহ যেমন হলো কার্প জাতীয় মাছ, এদের দেহ হলো সাইক্লয়েড আইসে আবৃত। ওকে, তারপর হলো গ্যানোয়েড আইস। গ্যানোয়েড আইস, ফুসফুসযুক্ত মাছের দেহ হলো গ্যানোয়েড আইসে আবৃত। আর এদিকে গিয়ে হলো তোমার কসময়েড আইস। কসময়েড আইস, এটা হলো তোমার ল্যাটিমারিয়া চালুমনি, জীবন্ত জীবাশ্ম মাছের দেহ কসময়েড আইসে আবৃত। এবার আসি হলো আমরা তারপরেরটাই, আইসের পরে আসে হলো পাখনা। পাখনার মধ্যে হলো পুচ্ছ পাখনা, এটা নিয়ে প্রচুর আলোচনা হয়। পুচ্ছ পাখনা হলো প্রোটোসার্কাল বা ডাইফিসার্কাল। সব মাছেরই ভ্রূণ অবস্থায় প্রোটোসার্কাল পুচ্ছ পাখনা থাকে। প্রোটোসার্কাল পুচ্ছ পাখনা কেমন? আর মেরুদণ্ডটা একদম লেজের এরকম, দেখো লেজের শেষ প্রান্ত পর্যন্ত চলে যায়, একদম শেষ প্রান্ত পর্যন্ত যায়, এটা হলো প্রোটোসার্কাল। তারপর হলো হোমোসার্কাল, মেরুদণ্ড লেজের শেষ পর্যন্ত না গিয়ে লেজকে এরকম সমান দুই ভাগে বিভক্ত করে ফেলে, এটা হলো হোমোসার্কাল। তাহলে এটা কেমন পুচ্ছ পাখনা? হোমোসার্কাল। এবার আসে হলো হেটারোসার্কাল। এই পুচ্ছ পাখনাটা কেমন? হেটারোসার্কাল পুচ্ছ পাখনা হলো কি, দেখো এদের মেরুদণ্ড উপরের দিকে বাঁকানো থাকে, এই জন্য লেজের উপরের খণ্ড হয় হলো তোমার বড়, নিচের খণ্ড হয় হলো ছোট। ওকে, তাহলে এটা হলো হেটারোসার্কাল পুচ্ছ পাখনা। তা হাঙ্গর মাছ বা তরুণাস্থি বিশিষ্ট মাছগুলোর পুচ্ছ পাখনা এমন হয়। হোমোসার্কাল হলো তোমার এই সমান দুই ভাগে ভাগ করে, কার্প জাতীয় মাছ আরো যে মাছগুলো আমরা দেখি এদের হলো হোমোসার্কাল। প্রোটোসার্কাল, সব মাছের ভ্রূণে প্রোটোসার্কাল থাকে। পাশাপাশি আমরা এই যে পড়লাম একটু আগে যে তোমার ফুসফুসযুক্ত মাছ, তারপর ল্যাটিমারিয়া, এক কথায় সার্কোপটেরিজি গোষ্ঠীর যে পুচ্ছ পাখনা সেটা হলো প্রোটোসার্কাল ধর। ঠিক আছে, তো পুচ্ছ পাখনা গেল। এখন হলো ফুলকা। তো মাছের ফুলকা গুলো কয় ধরনের হয় সেটা আমরা দেখি। তো ফুলকার মধ্যে পরে হলো ডেমিব্রাঙ্ক বা হেমিব্রাঙ্ক ফুলকা। ডেমিব্রাঙ্ক বা হেমিব্রাঙ্ক ফুলকা। তো হাঙ্গর মাছের ফুলকা হলো ডেমি বা হেমি ব্রাঙ্ক, কারণ এদের ফুলকা থাকে হলো তোমার অর্ধেক সারিতে। ওকে, যেমন ধরো ফুলকা আর্টস যদি এটা হয়, এখান থেকে ধরো দুই সারিতে ফুলকা আছে, এটাকে আমরা বলবো হলো হলোব্রাঙ্ক বা হোমোব্রাঙ্ক। আর যদি এই ফুলকা তোমার থাকে হলো এরকম এক সারিতে ফুলকা আছে, তখন আমরা এটাকে বলবো হলো হেমিব্রাঙ্ক বা ডেমিব্রাঙ্ক। ওকে, আর দুই সারিতে ফুলকা থাকলে একে আবার বাইপেকটিনেট ফুলকাও বলা হয়। তো ফুলকা পারবো আমরা। ফুলকার পরে আসে হলো মাছের অতিরিক্ত শ্বসন অঙ্গ। তাহলে মাছের অতিরিক্ত শ্বসন অঙ্গ গুলো কি কি? অতিরিক্ত শ্বসন অঙ্গ। তো অতিরিক্ত শ্বসন অঙ্গের পরে হলো এর মধ্যে পড়ে বায়ুপটকা, যদি রক্তজালক সমৃদ্ধ হয় এটা হলো অতিরিক্ত শ্বসন অঙ্গ। অনেকের পিঠের মধ্যে আবার নালী থাকে, বায়ুনালী থাকে, গলবিলে অতিরিক্ত রক্তজালিকা থাকে, অনেকের পুচ্ছ পাখনাতে তোমার থাকতে পারে অতিরিক্ত রক্তজলক সমৃদ্ধ অংশ, আবার তোমার হলো পায়োছিদ্রের পাশেও থাকতে পারে। অর্থাৎ যদি মাছকে পানির উপরে বা অল্প পানিতেও যদি এরা শ্বাস নিতে পারে, অক্সিজেন আদান প্রদান করতে পারে যে অঙ্গ দিয়ে, সেটাকে বলা হয় অতিরিক্ত শ্বসন অঙ্গ। ওকে, তো এবার আসে যেমন কই টাকি, এদের অতিরিক্ত শ্বসন অঙ্গ আছে। এখন দেখো হলো কার্প জাতীয় মাছ কারা? কার্প জাতীয় মাছ আমরা কাদের বলবো? সাধারণত সাইপ্রেনিফর্মিস বর্গের সাইপ্রেনিডি গোত্রের যেসব মাছ অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন, এদেরকে বলা হয় কার্প। ওকে, কার্প গুলো হলো দুই ধরনের, একটা হলো মেজর কার্প আর একটা হলো মাইনর কার্প। তো যে মাছগুলো মূলত 1.5 কেজির পূর্ণাঙ্গ অবস্থায় 1.5 কেজির বেশি বড় হয়, বাজার মূল্য বেশি, চাষ করে মানুষ, এদের বলা হয় মেজর কার্প। এগুলো 100 সেন্টিমিটারের কম হয়, এর দৈর্ঘ্য 100 সেন্টিমিটার কম হবে। ওকে, আর যেগুলো তোমার 100 সেন্টিমিটারের বড় হয় পূর্ণাঙ্গ অবস্থায়, ওজন 1.5 কেজির বেশি হয়, বাজার মূল্য কম, আকৃতিতে ছোট, ওদের বলা হয় মাইনর কার্প। তো কার্প আমরা পারবো। এখন আসে হলো মাছের কিছু বিশেষ বিষয়। তো দেখো কিছু কিছু মাছ থাকে যারা তোমার সমুদ্রে থাকে কিন্তু নদীতে পরিযান ঘটায়, এরকম মাছ আমরা দেখতে পাই। যেমন ইলিশ মাছ নদী থেকে, ঠিক আছে, সমুদ্রে চলে আসে, এরা হলো অ্যানাড্রোমাস। আর যারা তোমার নদী থেকে সমুদ্রে যায় প্রজননের জন্য, এরা হলো ক্যাটাড্রোমাস। ঠিক আছে, তাহলে ইলিশ মাছ হলো অ্যানাড্রোমাস। তাহলে এই মাছগুলো আমরা পারবো। তো মাছ নিয়ে মোটামুটি এরকম। আর তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবে। তো আজকে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।